টুডে স্টোরি প্রেজেন্টস মঞ্জরি কবিতার সাথে কিছুক্ষণ 2026-এ নতুন বছরের প্রথম পর্বে আপনাদের সকলকে জানাই স্বাগত। আর আজ আমি পেয়ে গিয়েছি, আমাদের মাঝে রয়েছেন আমাদের অতিথি শিল্পী, বাচিক শিল্পী, শিক্ষিকা মৌ গুহ। দিদি, তোমাকে স্বাগত। হ্যাঁ, সকলকে শুভ নববর্ষ, ইংরেজি নববর্ষ। অবশ্যই আমরা বাংলায় বাংলা নববর্ষ এবং রবীন্দ্রনাথ ঠাকুরের এই দুটো বাংলা মানে সময়টা তারিখটা মনে রাখি, বাকি সব তো আমাদের ইংরেজিতেই চলে। সুতরাং ইংরেজি নববর্ষ তো আমাদের কাছে একটা বিরাট পাওনা। সকলে ভালো থাকবেন। টুডে স্টোরির সঙ্গে আমরা যেভাবে কন্টিনিউ প্রসেসে রয়ে গেছি, মানে ভালোবাসার টানে, সেরকম সবাই থাকলে এবছরটাও ভীষণ ভালো কাটবে। একদমই তাই। যে একটু প্রথমেই আসবো, তুমি একজন বাচিক শিল্পী, এখন শীতকাল মানেই নানা দিকে নানা অনুষ্ঠান, আর একই সঙ্গে শিক্ষিকাও, দুটো ব্যালেন্স করছো কিভাবে? আসলে পল্লবী, আমার যেটা মনে হয় জানো, যদি ভালোবাসা থাকে যে কোনো প্রফেশনে থেকে, অনেকে আছে ধরো ডাক্তারির মতন প্রফেশন করে, এবং কিছুদিন আগে আমি একটা শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠানে সঞ্চালনা করতে গিয়েছিলাম। তো এক ভদ্রলোক, তার সঙ্গে আমার বহুবার দেখা হয়েছে। তিনি পুলিশের আইপিএস অফিসার, তো অসাধারণ বাঁশি বাজান। এই ওনাদের দেখে না মনে হয় যে এত কিছু যদি পারে, আমার স্কুলের চাকরিটা অনেকটাই সেই তুলনায় সোজা আর কি, কারণ একটা টাইমের পর ছুটি হয়, তারপরে আমি অন্য কাজগুলো করতেই পারি। এভাবেই হয়ে চলেছে। আর কবিতার সঙ্গে পথ চলা তোমার কবে থেকে শুরু হয়েছিল? আসলে যেহেতু আমার বাবা অভিনেতা ছিলেন, বাড়িতে তো একটা পরিবেশ ছিলই, আর বাবা ভীষণ ভালো আবৃত্তি করতে পারতেন। তো প্রথম যেটা হয় যে বাবার কাছেই শেখা। তখন বিভিন্ন কম্পিটিশনে যেতাম, তখন প্রচুর কম্পিটিশন হতো। এখন সেই তুলনায় আমি দেখি অনেক কম। তারপর স্কুল, কলেজ, ইউনিভার্সিটি, ওই সময়গুলোতে বাবার থেকে শিখে যেতাম। ওই শেখা মানে যেদিন ধরো মাস খানেক বাদে একটা ওই রকম কম্পিটিশন, বাবা একটুখানি বলে দাও, একটু শুনে নি, এরম আর কি। কিন্তু একেবারে নিয়ম মেনে গুছিয়ে আমার শেখা কিন্তু আমি চাকরি পাওয়ার পর, মানে ধরো তাও হয়ে গেল এই 22-23 বছর। না, অনেকটাই সময় কবিতার সঙ্গে যাপন করা চলছে। কোন ধরনের কবিতা পড়তে ভালো লাগে? অবশ্যই রবীন্দ্রনাথ তো আমাদের মানে সকলের প্রাণের মানুষ। রবীন্দ্রনাথ ঠাকুরের কবিতা পড়তে ভালোই লাগে। আর ইদানিং আমি দেখছি যে ছড়ার কবিতার থেকেও আমার একটু গদ্য কবিতা, একটু গল্প আছে, সেটা বলতে পারো একরকম একটু ফাঁকিবাজিও বটে। কারণ ছড়ার কবিতাগুলো বা যেগুলো ছন্দ মিলের কবিতা, সেই কবিতাগুলো না দেখে বললে বেটার, ভালো হয়। তো সেক্ষেত্রে একটুখানি আমি ফাঁকিবাজি করি। এখন অনেকেই আমাকে যারা বলে ঠিক আছে তুমি এসে একটা আবৃত্তি করে যাও, আমি বললাম একটা গল্পের মতন একটা গদ্য কবিতা পড়বো, সেটাতে একটু ইন্টারেস্ট আছে। তাছাড়া এমনি পড়তে খুবই ভালো লাগে। আর ধরো আমরা যে কাজটা করি, তুমিও যেটা করো, সঞ্চালনার কাজে কিন্তু আমাদের প্রচুর পড়াশুনো করতে হয়। তো সেই পড়াশোনার তাগিদে সব রকমই পড়া হয়, শুধু কবিতা নয়, তার সঙ্গে আনুষঙ্গিক যা যা দরকার হয় সবটাই পড়ি এখন। তবে পড়াশোনা তো করতেই হয়, কিন্তু সিচুয়েশন ওয়াইজও বোধহয় কিছু নিজস্ব ভান্ডারও থাকতে হয়, যেটা কেন সবসময় হয়তো ঠিক থাকে না যে কি বলবো, হয়ে যায় পরিস্থিতি অনুযায়ী। তো সেদিক থেকে কি বলবে? দেখো, তুমিও একজন খুব ভালো দক্ষ সঞ্চালক আমি জানি। তো এই যে আমাদের কাজটা অনেকেই ভাবে, আমি বলতে বাধ্য হচ্ছে, অনেকেই ভাবে এগুলো নিয়ে কোনো পড়াশোনা করার দরকার নেই, যাবো গিয়ে বলবো ওই নাম ধরে ডাকা। তো মানে নাম ধরে ডাকা, আর তার সঙ্গে যে আমাদের আগে কি বলা হতো, আগে বলা হতো ঘোষক, এখন কিন্তু আমাদের বলা হয় সঞ্চালক, মানে অ্যাঙ্কার, যাতে যেমন মাঝ নদীতে ঠিক আমাদের জাহাজটা একেবারে শক্ত করে ধরে রাখে, ঠিক সেই কাজটা তো আমাদের করতে হয়। অনেক ক্ষেত্রে যেটা হয় আমি দেখেছি, এমন একটা পরিস্থিতি আসে যেখানে, যা তুমি এইমাত্র বললে, যেটা আমি ভেবে গেছি সেটা হচ্ছে না। তো এটা শুধুমাত্র যদি নাম ডাকার মাধ্যমেই আমাদের সঞ্চালনার কাজটা হতো, তাহলে কিন্তু ওই পরিস্থিতিতে যে একেবারে কোনো কিছু না শিখে না বুঝে এসছে,
তার ওই পরিস্থিতিতে ট্যাকেল করা খুব কঠিন হয়। তাই ওই একই কথা বলি যে শুধু ওই পড়াশোনা নয়, তার সঙ্গে খুব বেশি পরিমাণে প্র্যাকটিক্যাল কাজগুলো করতে হয়। যত বেশি আমি কাজ করব আমার মনে হয় তত বেশি আমি সেই বিষয়টা সম্পর্কে, বিশেষ করে পারফর্মিং আর্ট তো আমরা যত একদমই। বেশি করব, যত বেশি আমাদের পারফর্ম আসবে, তত বেশি কিন্তু সুন্দর জায়গাটা তৈরি হবে, একদম নিটোল জায়গা তৈরি হবে। যে কোনো পেশা হোক বা যে কোনো প্রফেশন, একটা শেখার ব্যাপার থাকবে, আগে বিষয়টা সম্পর্কে জানা শেখা। কিন্তু কথা। বাবা মায়েদের যে একটা ট্রেন্ড দেখা যায় যে নামী শিক্ষক শিক্ষিকা বা কার ফলোয়ার বেশি, এটা দেখে তার কাছে পাঠানো, যে তার থেকে হয়তো কাজ পাওয়া যেতে পারে, বা রিয়েলিটি শোতে পাঠানো, সেখান থেকে একটা পরিচিতি। এই দিকে তুমি কিভাবে দেখো? আসলে দেখো, এটাতেও খুব একটা তাদের আমি দোষ দেখি না, কারণ বাচ্চাগুলো কত এফেক্টেড হচ্ছে। এখন যা অবস্থা না, এখন আমরা একটু ওইরকম মানে বিষয় আশয়ের প্রতি ভীষণ আগে যেমন ছিল, আগে শেখ তারপরে, এখন তো একটু দেখনদারিটা বেশি, এবং সেটা যে খুব খারাপ সেটা আমি বলবো না। কারণ আমরা কিন্তু সকলেই জানি যে একটু ফেসবুকে পোস্ট করলাম, একটু ইনস্টা করলাম, দেখি কতজন ভিউয়ার্স হলো, দেখি, এই ব্যাপারটা আমাদেরও আছে। তবে সবসময় ইঁদুর দৌড়ে প্রথম থেকেই যদি বাচ্চাদের ছেড়ে দেওয়া যায় না, তাহলে ওদের মনের যে কুসুমিত জায়গাগুলো, ওগুলো একটু নষ্ট হয় বটে, একটু ঈর্ষান্বিত তৈরি হয়, ভালো বন্ধু তৈরি হয় না, এগুলো হয়। হয়তো একটা সময় অনেক কিছু করে ফেলে, কিন্তু কোমল যে মনোবৃত্তিগুলো, যেগুলোকে আমরা বলবো যে ভালো ছেলে বা ভালো মেয়ে হয়েছে, সেটাতে একটু অসুবিধে হয় বটে সবসময়। এইরকম একটা ইঁদুর দৌড়ের মাঝখানে পৌঁছে দেওয়া, সেটা বাবা মারা ভাবতে পারেন, মানে ভাবার হয়তো একটা সময়কে ভাবতে হবে আর কি। সেটাই। আর সোশ্যাল মিডিয়া যেমন ভালো দিক আছে, সেরকম খারাপ দিকও আছে। আর বাচ্চাদের এখন এই যে অনেক বাচ্চাদেরই এখন দেখা যায় যে পারফর্মিং আর্টস এর ক্ষেত্রে পেজ হয়ে গিয়েছে, তো তারাও বিষয়টা হ্যান্ডেল করছেন। তো এবার অনেক এমনই কন্টেন্ট থাকে যেগুলো হয়তো তাদের জন্য উপযুক্ত নয়, সেই অশ্লীল কন্টেন্ট গুলো তাদের চোখে পড়ছে। এখান থেকে একটা তো মানে সমাজে একটা অন্যরকম তো হতেই পারে। বার্তা তো আছেই। তবে চারদিকের যা পরিস্থিতি না, খুব যে আমরা সমস্ত কিছু আটকাতে পারবো, ধরো তোমার ছেলেবেলা আমার অনেক পরে, কিন্তু আমার তোমার ছেলেবেলার অনেক আগে, যখন এগুলো আমরা ভাবতেই পারিনি, একটা সাদা কালো টিভি কারুর বাড়ি এসেছে মানে উকি দিয়ে দেখা, এরকম অবস্থা। তো এখন তো সকলের হাতে স্মার্টফোন, অনেক কিছু, বিশ্বের অনেক কিছু খুলে গেছে আমাদের সামনে। তবে বাবা মা এবং অভিভাবকদের খানিকটা তো সচেতন হতে হবে। একটা নির্দিষ্ট সময় বা কিছু অ্যাপস যেগুলো আমরা বন্ধ করে রাখতে পারি, এরকম অনেক কিছু ব্যাপার স্যাপার আছে। তো সেগুলো নিশ্চিতভাবে একটু মাথায় রেখে তারপরে যদি ফোন ইউজ করতে দেয়। আর সবসময় জানো তো, নিষিদ্ধ জিনিসে সবার ইন্টারেস্টটা বেশি। এবার ওদের যদি বলে এটা দেখবি না, ও ওটাই খোলার জন্য ব্যস্ত হয়ে পড়বে। সুতরাং একটু চেষ্টা করতে হবে বাবা মাকে যে ওদের ভালো দিকে মন দেওয়ার। এই জন্যই পারফর্মিং আর্টটা আমার মনে হয় খুব জরুরি। একদমই তাই। যে কথায় কথায় এবার সময় হয়ে গেছে প্রথম কবিতা শুনে নেওয়ার। দিদি, প্রথম পরিবেশনায় কি থাকছে? আসলে যেহেতু একদম আমরা নতুন বছরে এসেছি, এবং সবারই একটা প্রার্থনা থাকে, এবং আমি সবসময় এমন প্রার্থনায় বিশ্বাস করি যে প্রার্থনা আমার নিজের শক্তিকে উদ্ভাসিত করে। মানে পরের কাছে চাওয়া, তার কাছ থেকে নেওয়ার থেকেও যদি আমরা এমন কিছু প্রার্থনা করি যে আমার মধ্যে সেই শক্তিটা তুমি দাও, যাতে আমি সমস্ত কিছুকে, আমার ভালো মন্দ সমস্তটাকে আমি ওভারকাম করতে পারি, সেরকমই কবিগুরুর আশ্রয়ে থাকি আমরা। তেমনই একটি লেখা: বিপদে মোরে রক্ষা করো, এ নহে মোর প্রার্থনা, বিপদে আমি না যেন করি ভয়, দুঃখ তাপে ব্যথিত চিতে নাই বা দিলে সান্ত্বনা, দুঃখে যেন করিতে পারি জয়, সহায় মোর না যদি জুটে, নিজের বল না যেন টুটে, সংসারেতে ঘটিলে ক্ষতি, লোভিলে শুধু বঞ্চনা, নিজের মনে না যেন মানে ক্ষয়, আমারে তুমি করিবে ত্রাণ, এ নহে মোর প্রার্থনা, তরিতে পারি শকতি যেন রয়, আমার ভার লাঘব করি নাই বা দিলে সান্ত্বনা, বহিতে পারি এমনই যেন হয়।
নম্র শিরে সুখের দিনে তোমারই মুখ লইব চিনে, দুঃখেরও রাতে নিখিল ধরা যেদিন করে বঞ্চনা, তোমারে যেন না করি সংশয়, বিপদে মোরে রক্ষা করো এ নহে মোর প্রার্থনা, বিপদে আমি না যেন করি ভয়। একদমই তাই, যে বিপদের সময় মাথা ঠান্ডা রাখা আর দুঃখগুলোকে যদি জয় করা যায় তাহলেই বোধহয় জীবন সুন্দর। একদম একদম তাই। আর সেই শক্তিটা আমাদের নিজেদের মধ্যে নিজেদেরই আনতে হবে। তোমাকে আমি মানে 2 মিনিট 2 দিন 2 ঘন্টার জন্য সান্ত্বনা দিতে পারি, কিন্তু তোমার ওভারকামটা করতে হবে তোমার। এটা এত বছর আগে গীতাঞ্জলিতে কবিগুরু লিখে গেছেন, আজও একটা অদ্ভুত শক্তি পাই। এটা যখনই চোখের সামনে আসে না, মনে হয় যেন একটা মন্ত্র। এই মন্ত্রটা যদি সঙ্গে থাকে অনেক কিছু করে ফেলতে পারবো। ইদানিংকালে তো অনেক লেখক লেখিকাই লেখালেখি করছেন। আধুনিক কালে কোন কোন কবি লেখা পড়তে ভালো লাগে? আমার তো মোটামুটি ধরো হাতের কাছে পেলে সমস্ত কবিতাই পড়তে ভালো লাগে। বিশেষ করে এই বয়সে এসে যেটা মনে হয় সেটা একটু ধরো জীবনের যেখানে জয়গান আছে। আর এখন না, আমি তো একটা স্কুলে পড়াই, তো আমার স্কুলের ওই রকম সমস্যা নেই, যেহেতু প্রান্তিক জায়গা থেকে আমার ছেলেরা আসে, তারা নিজেরা এত কষ্ট করে আসে যে ওদের আর ওই এটা পাওয়া গেল না, ওটা পেলাম না, এই কষ্টটা ওদের কম। কিন্তু আমার চারপাশে সারাউন্ডিং যাদের দেখি, তাদের সারাক্ষণ এ পাচ্ছি না, ও পাচ্ছি না, সে পাচ্ছি না, তো এবং তার ফলে এক একটা ভয়ঙ্কর খারাপ ঘটনা তারা ঘটিয়ে ফেলে, বা ভীষণ ডিপ্রেশনে চলে যায়। মানে এমন অনেক ছোট ছোট বাচ্চা আছে যাদের ধরো 6, 7, 8 থেকে নিয়ে যেতে হচ্ছে মনোবিদদের কাছে। এটা তো ভয়ানক সমস্যার একটা কারণ। এটা তো কখনোই আমাদের সভ্যতার একটা বিশেষ জায়গা হতে পারে না। নিশ্চিতভাবে আমরা এখন অনেক বেশি নিজেদের মানসিক সমস্যাগুলো বোঝার চেষ্টা করছে, কিন্তু তার মানে এই নয় যে একেবারে ওই ছোট থেকে তাদের নিয়ে, তার মানে তাদের কতটা লড়াই করতে হচ্ছে মনে। তো আমার সেই সমস্ত কবিতা পড়তে বেশি ভালো লাগে যেখানে একটু জীবনের জয়গান আছে। মানে আমি অনেক কষ্ট, অনেক ধাক্কা, তারপরেও আমি কিন্তু উঠে দাঁড়িয়েছি। মানে তোমার অনেকটা যেখান থেকে মনের শক্তি পাওয়া যায়, সেই রকম কিছু কবিতা পড়তে তো ভীষণই ভালো লাগে। এই যে বলি যে প্রান্তিক শিশুরা আসে তোমার স্কুল, কোথায় জিজ্ঞেস করবে কোন সাবজেক্ট পড়াও? আমি ওই মনকে স্পর্শ করেই থাকি। আর আমার স্কুলটা হচ্ছে অনেকটা ভেতরে, প্রায় ধরো আমার বাড়ি থেকে 17-18 কিলোমিটার। আর যারা পড়েন তারা অনেকেই আছেন, আমি 23 বছর আগে যখন জয়েন করেছি সেই সময় অনেকেই আছে যারা ফার্স্ট লার্নার, মানে প্রথমবার তারা স্কুলে পড়তে এসছে। তো সেজন্য ওদের কাছে না এই বিলাসিতাটা নেই। আমাদের ছেলে মেয়েদের মধ্যে যে বিলাসিতা দেখি, আমি বলি ওদের দুঃখ বিলাস। হ্যাঁ, ওই দুঃখ বিলাসটা কিন্তু আমার ছেলেদের মধ্যে, আমার স্কুলের ছেলেদের মধ্যে আমি একদম পাই না। এবং বলতে পারো যে ওরাও আমার একটা জীবনী শক্তি। ওদের যদি পরপর 3-4 দিন না দেখি, আমার মনে হয় ওদের দেখছি না। ওদের কাছে আমার একটা অদ্ভুত অদ্ভুত একটা শক্তি পাই ওদের কাছে গেলে। যে এমনও অনেক হয়েছে একটা সময় যে ধরো ক্লাস 11-12 আমার সাবজেক্ট, তো সেখানে আমি পড়াচ্ছি, পায়ে একদম কাদা টাদা নিয়ে ছেলেরা, ম্যাডাম আসবো। আমি ফকিরে এত দেরিতে কোথায় ছিলি তোরা? না, আমরা 100 দিনের কাজ করি। তখন আমার মনে হয়েছে যে আরে বাপরে, এরা তো মানে হিরো, মানে বেসিক্যালি হচ্ছে এরা হিরো, আমরা যাদের দেখি তারা নয়। সেজন্য আমার ছাত্রদের কাছেও আমি ভীষণভাবে কৃতজ্ঞ যে ওরাও আমার জীবনকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য একটা ইন্সপিরেশন, একটা অনুপ্রেরণা। ওদের মধ্যে এই পারফর্মিং আর্টস বা কবিতা কি শেখাও? হ্যাঁ, ওরা সম্ভাবনা কতটা দেখতে পাও? ওরা অ্যাকচুয়ালি ওদের ঠিক ওই যেই সময়টা ধরো আমাদের স্কুলের কিছু অনুষ্ঠান হচ্ছে, কিছু হচ্ছে, সেই সময়টা ওদের আমি গুছিয়ে তৈরি করে দিলাম। এবং তৈরি করার পর তার 2-4 জন আছে বেশ ঠেলে ঠেলে তৈরি করাতে হয়, আর 2-4 জন এমনিই আসে। আর যারা এমনি আসে তাদের আমি বিভিন্ন প্রতিযোগিতার, যে আমাদের স্কুল বা ইন্টার স্কুলের যে সমস্ত প্রতিযোগিতা হয় পাঠাই, এবং ওরা কিন্তু ভালো ফল করে। এবার পরবর্তী সময়ে হয়তো আমিও, ওরা যখন একটু বড় হয়ে যায় পড়ার চাপে, আমিও ওদের অতটা সময় দিতে পারি না, বা ওরাও বুঝতে পারে না এটা নিয়ে এগোনোর কথা।
কিন্তু ওরা ভালোবাসে, ওদের একটা ভালো লাগার জায়গা তৈরি হয়। এই যে তুমি বলে যে 23 বছরে তোমার শিক্ষকতার জীবন, হ্যাঁ, এখন তো অনলাইন ক্লাস, শহরে অনেক আধুনিকতা, অনেক রকম ক্লাসরুম, অনেক কমফোর্ট জোন হয়ে গিয়েছে। তো সেদিক থেকে মানে কোথাও কি মনে হয় না যে ওরা অনেকটাই পিছিয়ে, বা এই কি বলবে এই শহর বা এই প্রান্তিক মানুষদের মতো এখনো শিক্ষাগত কতটা মাঝখানে একটা ব্যবধান রয়ে গিয়েছে? না আমি তো মানে এখন কি বলবো, ভীষণ আশাবাদী আর কি। কারণ আমি 23 বছর আগে জয়েন করেছিলাম যেখানে, আজকে এই 23 বছর বাদে আমাদের শিক্ষা ব্যবস্থার যে আমি বলতে চাইছি না যে কিভাবে এগিয়েছে, কিন্তু যেটা খুব দরকার ছিল আমাদের ওই প্রান্তীয় ছেলে মেয়েদের, সেটা হচ্ছে মিড ডে মিল, একটা খাবার দাবার। আমি যদি খাবার না দিতে পারি তাহলে হয় না। এবং তার সঙ্গে বইপত্র আসে, এখন আমাদের স্কুলের ব্যাগ ট্যাগগুলো আসে, প্লাস ধরো যে সমস্ত আমি যেহেতু সরকারি স্কুলে পড়াই, সেজন্য সমস্ত যে সুযোগ সুবিধা সেগুলো কিন্তু আমি বলবো আমার ছেলেদের বড্ড দরকার ছিল, ভীষণই দরকার ছিল। কারণ 23 বছর আগে আমি যে লড়াই করতে আমার ছেলেদের দেখেছি, এখন তারা কিন্তু অনেক আধুনিক, অনেক যুগের সঙ্গে তাল মিলিয়ে চলতে পারে। আমাদের এমন একটা সময় ছিল যে 54টা গ্রামে ওই একটাই হায়ার সেকেন্ডারি স্কুল ছিল। আমার ছেলেরা যাতায়াত করতে পারতো না, মানে তাদের যাতায়াতের ভীষণ সমস্যা ছিল। সেই সমস্যাগুলো কিন্তু একদমই নেই। এবং তুমি যেটা বলছো অনলাইন ক্লাস বা কিছু, আমাদের কোভিডে সমস্ত কিছু কিন্তু শিখিয়ে দিয়েছে। সেজন্য আমার মনে হয় না, হয়তো ওরা যেমন একটা বড় ইংরেজি স্কুলে পড়া ছেলেরা টাই ঝুলিয়ে ভীষণ গুছিয়ে ইংরেজি বলবে, বা তাদের স্মার্টনেসের কাছে কোথাও একটা আমাদের বাংলা মিডিয়ামের মানে যে ছেলেদের আমি পড়াই তারা একটু হয়তো সেখান থেকে পিছিয়ে। কিন্তু বাকি যা যা রয়েছে, যেখানে আমি বলতে পারি একজন স্টুডেন্ট, একটা শিক্ষার্থী তৈরি হচ্ছে, অল টোটাল ডেভেলপমেন্ট, সেটা কিন্তু আমাদের স্কুলে হয়। এটা আমি বাকি সরকারি স্কুলে জানি না, কিন্তু আমার স্কুলের ছেলেদের আমি হলপ করে বলতে পারি যে কোনো কাজে ওদের যদি নেওয়া যায়, ওরা ভীষণ সুন্দর সুচারুভাবে কাজ করে। হয়তো ওরা সুযোগ পায় না, সুযোগ পেলে নিজেকে প্রমাণ করতে পারবে। আর সরকারি স্কুলের পঠন পাঠনের দিক থেকে বা শিক্ষকের অভাব, অনেক সময় অনেক ঘটনাই দেখা যায় যে তারা হয়তো শুধু মিড ডে মিলের জন্যই যাচ্ছে স্কুলে, হয়তো ঠিকভাবে পড়াশোনাও করছে না। তো সেক্ষেত্রে তোমার ছেলেরা কতটা পড়াশোনার জন্য উন্মুখ বা কতটা করতে ইন্টারেস্টেড? আসলে আমাদের যে স্কুল, অনেক স্কুল এরকম আছে, অবশ্যই আছে না, সেই জন্যই তো আমাদের এই শিক্ষা ব্যবস্থাকে নিয়ে এত কথা বলা হয়, নিশ্চয়ই আছে। কিন্তু আমার যে স্কুল, এবং আমার শুধু বলবো না, আমার গ্রামের চারদিকে যে 3টে আমাদের স্কুল আছে, সমস্ত স্কুলই কিন্তু ভীষণ ভালো, এবং আমরা খুব ভালো ভালো স্টুডেন্ট মানে তৈরি করতে পারি। আমাদের আমেরিকাতেও যেমন প্রচুর স্টুডেন্ট আছে, বড় বড় ইন্ডাস্ট্রিয়ালিস্ট তৈরি হয়েছে, পুলিশ অফিসার আছে, ডাক্তার আছে, ইঞ্জিনিয়ার আছে। তো আমাদের স্কুলটাকে মানে ওই গ্রাম থেকেও কিন্তু একটা বিশেষ জায়গায় রয়েছে, এবং মাধ্যমিক উচ্চ মাধ্যমিক দুটো রেজাল্টই ভীষণ ভালো হয়। আর এখন বাবা মায়েরা বা শহরে এখন একটা প্রবণতা যে ইংলিশ মিডিয়ামে পড়লেই ছেলে মেয়ে বড় হবে, সরকারি চাকরির থেকেও এখন ক্যাম্পাসিং এর ওপর বেশি জোর দেয়। তো সেক্ষেত্রে তুমি কি বলবে, যদি বড় স্কুলে পড়লে কি বড় মানুষ হওয়া যায়? মানে এই যে মাতৃভাষাটা, কোথাও গিয়ে এখন ফার্স্ট ল্যাঙ্গুয়েজ কিন্তু ইংরেজি হয়ে যাচ্ছে, বাংলাটা থার্ডে চলে আসছে। এই যে মাতৃভাষা বাংলাটা আস্তে আস্তে কোথাও একটা মানে পিছিয়ে যাচ্ছে, কি বলবে সেই সব বাবা মায়েদের? হয়তো তারাও বাঙালি বা তাদের মাতৃভাষাও বাংলা, কিন্তু হয়তো চাইছে ছেলে মেয়ে শুধু ইংরেজিতেই কথা বলুক। আসলে কি বলতো, অনেকেই আমরা যারা বাংলা মিডিয়াম স্কুলে পড়াশোনা করেছি, তাদের ক্ষেত্রে তো একটু ইংরেজিটা মানে বলাটা একটু টাফ হয়। সেক্ষেত্রে বাবা মারা সকলেই চান যে আমার ছেলে বা মেয়ে হবে একদম দুস্তর, কোনো ভাষায় তাকে আটকাবে না, সেজন্য ইংলিশ মিডিয়ামের চলটা আছে। তবে এরকম বহু ছাত্রছাত্রী রয়েছেন যারা বাংলা মিডিয়ামে পড়েন, কিন্তু স্পেশালি ইংলিশটাকে একটু জোর দিয়ে তাদের বাড়ির লোকরা পড়াচ্ছেন, সেক্ষেত্রে খুব একটা অসুবিধা হয় বলে মনে হয় না। আর যে কথা তুমি বললে
যে আমাদের শুধুমাত্র বাংলা ভাষাটা পিছিয়ে পড়ছে ইংরেজি মিডিয়াম স্কুলের জন্য, সেটা আমার মনে হয় না। কারণ ইংলিশ মিডিয়ামে পড়া ছেলেমেয়েরাও, বহু ছেলে মেয়ে আছে, আমার নিজের পরিবারেই রয়েছে, আমার দাদার মেয়ে অসম্ভব বাংলা ভালো লেখে, অসম্ভব ভালো বাংলা বলে, এবং তাকে যত কঠিন ভাষা মানে ওয়ার্ডই বলো না কেন, সে বলবে আমি ঠিক লিখে দিচ্ছি আপনি। তো বাড়ির একটা পরিবেশ হওয়া দরকার যে আমি ভুলতে দেবো না, যে ভাষায় তুমি শেখো, তোমার মাতৃভাষা, মায়ের ভাষা, তোমাকে গুছিয়ে রাখতে হবে। এক্ষেত্রে বাবা মা এবং পরিবারের সকলকে কিন্তু একটু যত্নশীল হতে হবে। বাংলা মিডিয়াম বা ইংলিশ মিডিয়াম বলে কোনো অসুবিধা হওয়া ইংরেজি উচিত বলতে না। বলতে এমন যেন না আছে বাংলাটা ঠিক আসে না, এই বাংলাটা বজায় রাখতে বাবা মাদেরই হবে। আর ঠিক ঘর থেকেই তো মূল শিক্ষাটা আসে, তারপর তো স্কুল, একদম। আগে বাবা মা। কথায় কথায় সময় হয়ে গেছে দ্বিতীয় কবিতা শুনে নেওয়ার। দ্বিতীয় পরিবেশনায় কি থাকছে? আমার ভীষণ ভালো একটা, তুমি বলছিলে না যে আধুনিক কবির কবিতা, একদম। হ্যাঁ, তো আমার একদম ছোট্ট একটা কবিতা, যে কবিতাটা ধরো যারা কবিতা বলেন বা কবিতা ভালোবাসেন তাদের কাছে এটা আমার মনে হয় মৃণাল কান্তি দাসের কবিতা, যে সত্যি সত্যি প্রতিটি ওয়ার্ডই আমাদের যারা কবিতা পড়তে ভালোবাসি তাদের কথা। কবিতা আমার জারুলের ঘন ছায়া, কবিতা আমার নিকোনো উঠোন ঘর, কবিতা আমার চোখে অঞ্জন মায়া, কবিতা আমার গোপন স্বয়ম্বর, কবিতা আমার প্রবাসী মায়ের ছবি, কবিতা আমার অনন্ত নীরবতা, কবিতা আমার আশাবরী ভৈরবী, কবিতা আমার সারা জীবনের ব্যথা, কবিতা আমার প্রিয়তম সংসার, কবিতা আমার দইতার এলো চুল, কবিতা আমার শক্তিত উপহার, কবিতা আমার চিরকাঙ্ক্ষিত ভুল, কবিতা আমার বর্ষার ভরা নদী, কবিতা আমার ভোরের শিউলি জুই, কবিতা আমার বুকে থাক নিরবধি, কবিতা আমার স্তন্যদায়িনী তুই। সুন্দর। একটু এবার অন্যদিকে যাবো, যে তোমার বাবা, আমরা জানি যে তিনি অভিনয় জগতে ছিলেন, নাম করা একজন ব্যক্তি, জীবন কুহ। তার মেয়ে তুমি, এটা মনে হতেই পারে যে শিক্ষিকা কেন, তুমি তো অভিনয় করতে পারতে বা সেদিকেও কিছু ভাবতে পারতে। আসলে সেরকম কোনোদিন ভাবিনি, আসলে ভাবিনি যে সুযোগ কি আসেনি না। সুযোগের থেকেও বড় কথা হচ্ছে বাবার কাছে বরাবর শুনেছি অসম্ভব কষ্টের জিনিস, দুটো ছবি করলি তারপরে আর কেউ ডাকলো না, তখন একেবারে হ্যাঁ, তখন এই হবে। আমি দেখেছি বাবা বলতেন 4টে গাড়ি নিয়ে আসলো, তারপর সে হাওয়াই চটি পরে চলে গেল, ইত্যাদি ইত্যাদি। মানে ছোট থেকে না ওই জায়গাটা হচ্ছে একটা জুজুর জায়গা, ওইখানে গেলেই তুমি তো কিছুই করতে পারবে না, আগে তোমার করতে হবে চাকরি বাকরি, আগে পড়াশোনা। বাবা মানে এই জায়গাটা। আর খুব যে ভুল বলতেন তা না, ধরো এখন আমি যেটা দেখি তার সঙ্গে কিন্তু তখন বাবাদের প্রচুর বিস্তর তফাৎ ছিল। মানে এখন 2টো সিরিয়াল করছেন, 3টে সিরিয়াল করছেন, বা 2টো অভিনয় করেছেন সিনেমায়, তারা গাড়ি টাড়ি বাড়ি টাড়ি সবই কিছু করে ফেলে, কিন্তু বাবাদের সময় এই ফ্লোটা ছিল না, তো পাল্টে গেছে আর কি। তখন বাবা কিন্তু শুধু অভিনয় করতেন না, বাবা চাকরিও করতেন, তো পুরো 33 বছর চাকরি করেছেন। সেক্ষেত্রে আমাদের ওইটাই মনে হয়েছিল যে বাবার চাকরি করতেন এবং অভিনয় করতেন, সেটা দেখে আমাদের মনে হচ্ছে না একটা কিছু করতে হবে, তারপরে এটা করা উচিত। যার জন্য আমার দাদাও গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গলে চাকরি করতেন, এবং আমিও পরীক্ষা দিয়ে চাকরি পেয়েছি। তো ওইটাকেই বেশি না আমাদের বলে না, ওই বাড়ি ফোকাস করে যেটা, সেটাই বেশি। কোনো সময় মনে হয়নি যে না আমি এরকম সিনেমায় নামা যায় বা সিনেমা না, ওইটা একটা ভয়ঙ্কর জিনিস, সকলে পারে না, এবং করতে গেলে যে তারপরে কত দুঃখ আসে, সেই দুঃখের ভয়েই আমরা ওই দিকে আর তাকানোরও চেষ্টা করিনি। সোশ্যাল মিডিয়ার যুগে এবারে একটু যদি ইনস্টা আর ফেসবুকে আমার ভালো ফলোয়ার থাকে, তার মানে আমি নায়ক হয়ে গেছি, রিলস তো আছেই। মানে এই যে একটা হার্ড ওয়ার্ক, সেখান থেকে একটা অডিশন দিয়ে সিলেক্ট হওয়া, সেটার সঙ্গে এই যে আজকের সাংস্কৃতিক জগতের যে অবস্থা, মাঝে মাঝে আমরা টলিউডে দেখতে পাচ্ছি একটা জটিলতা তৈরি হচ্ছে, ভালো কন্টেন্ট নেই, হয়তো স্ক্রিপ্ট নিয়েও একটা বিতর্ক, বা তোমাদের এই বাচিক শিল্পের জায়গায় কতটা স্কোপ আছে এখন, বা কতটা হার্ড ওয়ার্ক বনাম, বা হয়তো কোনো রেফারেন্স থাকলো,
বা একটু ফলোয়ার থাকলে হয়ে যাচ্ছে। হ্যাঁ, সেটা তো অবশ্যই। মাঝে মাঝে আগে খুব রাগ হতো জানো তো, যে হ্যাঁ ও এই অনুষ্ঠানটা পেলো, যেহেতু আমরা সঞ্চালনার কাজটা করি, আচ্ছা আমি কি খুব ভুল বলি, আমি কি খুব খারাপ বলি, আমি কেন পেলাম না। তারপরে পছন্দের একটা বিষয় থাকে, হ্যাঁ যে নিচ্ছে, তাকে হ্যাঁ নিচ্ছে। তারপরে আমি দেখলাম না ওর পিয়ার ভালো, তারপরে ও যোগাযোগ রাখতে পারে, তারপরে আনুষঙ্গিক ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজি অনেক কিছু তার সঙ্গে সংযুক্ত। এইবার বয়স বাড়ার সঙ্গে সঙ্গে দীর্ঘদিন মানে এই কাজগুলো করতে করতে এখন আমি ভাবি কি যে এইগুলো পাওয়ার যোগ্যতা আমার নেই। মানে আমার সরকারি একটা স্কুলে পরীক্ষা দিয়ে পাওয়ার যোগ্যতা ছিল, সেটা আমি পেয়ে গেছি, কিন্তু এই রকম জায়গায় পৌঁছানোর যে যোগ্যতা, যে ধাপগুলো দরকার আমার, সে যোগ্যতা নেই। সুতরাং আমি একেবারে ভীষণ কুল থাকি। এখন কেউ যদি আমার কানের কাছে বলে, আমি বলি দেখো আমাদের ওই যোগ্যতা নেই, আমাদের থাকলে আমরাও নিশ্চয়ই পেতাম। ওই যে রাগটা আমি আস্তে আস্তে কি করেছি, যে আমি অযোগ্যদের দলে আমি নিজেকে জুড়ে নিয়েছি, যে না সেজন্য আমি বোধহয় ওই জায়গাটা যেতে পারিনি বা পারি না। তো সেজন্য দুঃখটা বা যে রাগটা সেটা একদম জল হয়ে গেছে। আর এই যে তুমি বললে ইনস্টা করে, তো আমি বলি কি জানো তো, এটাও ভালো। আমি আবার সবকিছুতেই ভালো দেখি। আমি বলি এটাও ভালো, কারণ দেখো আগের থেকে না এখনকার ছেলে মেয়েরা, ধরো আমাদের ভাই যে ক্যামেরার ওপারে আছে, তুমি, এই যে তোমাদের কাজগুলো, এই কাজগুলো যারা ধরো দীর্ঘদিন ধরে করছেন তারা একরকম ভাবে অভ্যস্ত। এই যে তোমরা নতুন নতুন টেকনিক্স গুলো শিখছো, কিভাবে কি করা যায়, বা তোমাদের মধ্যে যে প্রতিভা আছে। আগেকার দিনে কি হতো, আগে না ওই একটা এখনো কিছু আছে, কিছু কুক্ষিগত বিষয় ছিল, যে ও এইখানে থাকবে, ওনার এতদিনের অভিজ্ঞতা, উনি হ্যাঁ ওই জায়গাটা ভেঙে যে নতুনরা কাজ করছে, কোনো কাজ তো খারাপ না গো। হ্যাঁ তুমি বলতে পারো কিছু রিলস বা কিছু স্টোরি আমরা দেখি যেগুলো একটু ভালগার, যেগুলো একটু আমাদের রুচিত বোধে বাধে, কিন্তু এমন অনেক বিষয় আছে যেগুলো কিন্তু আমরা বাচ্চাদের থেকে শিখতে পারি। আমি তো শিখি। মেয়ে আছে সুজান মিঠি বলে, এত ভালো ভালো লেখে। আমার মনে হয় এই যদি ফেসবুক না থাকতো, এই যদি টুইটার না থাকতো, এই যদি অ্যাকাউন্ট গুলো না থাকতো, ওর এই লেখাগুলো তো পেতামই না। মেয়েটা হ্যাঁ, আর মেয়েটা তো ভালো লেখে, অল্প বয়স, খেটে লিখছে, কত তার ধী শক্তি, কি সুন্দরভাবে মনের কথা প্রকাশ করে। তো এগুলো তো ভালো, চলুক না, এগুলো চললে কোনো অসুবিধা নেই আমার মনে হয়। তবে যেটা হয়, এই প্রজন্মের কাছে ওই একটাই দায়িত্ব থাকে, যে আমাদের পরবর্তী যারা আসছে তাদের কাছে তো আমাদের অনেক ভরসা, তোমাদেরই রাখতে হবে আমাদের সমাজকে সুস্থ, সুন্দর, পরিচ্ছন্ন। তাই কিছু দেওয়ার চেষ্টা করো। শুধুমাত্র রিলস গুলো অনেক ভিউয়ার্স হবে বলে যা তা একটা করে পাঠিয়ে দিলাম, ওইটা নয়। একটু কিছু হাটকে, যেমন তোমরা এই কাজগুলো করছো, সবকিছু কিন্তু ভীষণ রুচিশীল, একটু রুচিটা থাকতে হবে বাবু। রুচি না থাকলে হয়তো কয়েকদিনের জন্য তোমরা ভীষণ বিখ্যাত হবে, কিন্তু আখেরে তোমরা মনে দাগ কাটতে পারবেন। মনে দাগ কাটার জন্য প্রজন্মদের একটু ভালো কাজ করো, তাহলে আর কিছুই না। আর সবটাই হচ্ছে খুব ভালো, আমরা লাইকসও দেবো, কমেন্টসও করবো, শেয়ারও করবো, কিন্তু হ্যাঁ একটু ভালো কাজ, একটু ভালো কাজ। না ওপারে যারা আছেন তারা হয়তো ভাবছেন যে এই একটা আড্ডা চলছে, এটা হয়তো ওনার জায়গায় আমি থাকলে আমিও, এই তো কথা, নর্মাল কথাই হচ্ছে, কিন্তু একটা কথার পৃষ্ঠে কথা বা একটা ভাব এক্সপ্রেশন, একটা সবটাই তো বাচিক শিল্পে বা বাচ্চা শিল্পে ম্যাটার করে। তো সেই জায়গাটা কতটা দক্ষতা, মানে এই যে পাশে বসে বকতে শুরু করলাম বা এই বলেই যাচ্ছি এই ব্যাপারটা আর কিছু মানে একটা ধরে বা এইভাবে জিনিসটা গোছাবো বা এইভাবে বলবো, একটা পরিকল্পনা করে এগোনো, এই বিষয়টা কি বলবে? যতটা দেখতে সহজ লাগে ততটা কি সহজ? না, একদমই সহজ না। সবচেয়ে বড় কথা, আমি আর পল্লবী তো এর আগে কোনো বসে ঠিক করা বা ওর হাতে দেখুন কোনো স্ক্রিপ্ট নেই, আমার হাতেও কোনো স্ক্রিপ্ট নেই, আমার মোবাইলটি আছে, মাঝে মাঝে আমি কবিতা ভুলে যাই বলে রেখেছি, যে কখন ওরা আবার কবিতা বলতে বলবে। তাই এই যে কাজটা আমি মনে করি, এই কাজ কিন্তু বড় সহজ উপায়ে হয় না। মানে আমরা আজকাল কি করি, ওর কোনো অভিজ্ঞতা নেই, ও একদম বাচ্চা ছেলে, ও একটা বাচ্চা মেয়ে, এই জায়গাটা থেকে আমার মনে হয় সবসময় বেরিয়ে আসা দরকার। এই যে দাঁড়িয়ে বসে দুজনে কথা বলে চলেছি, একটা কথা আর একটা কথা, আমি জানি না পল্লবী কি বলবে, পল্লবী জানে না মৌদি এইটার উত্তরটা কি দেবে, তার জন্য কিন্তু সবসময় স্ক্রিপ্ট বেস চলে না। একটা ছোট্ট উদাহরণ দিই, আমি
একটা বড় অনুষ্ঠান, মানে সরকারি অনুষ্ঠান বলতে মানে আমি বাধা নেই আমার। তো ওখানে আমি গিয়েছি একটা ভালো স্ক্রিপ্ট ফিপ্ট করে, প্রচুর আমাদের ডিগনেটারিসরা আসবেন, মাননীয় সম্মাননীয় সব মানুষজন। তো আমি একটা মোটামুটি ভেবে গেছি এটার পর এটা বলবো, এটার পর এটা বলবো। তারপরে কি হলো, আমি যখন ডায়াসে উঠলাম তখন একজন খুব বড় মানুষ আর কি, তারই অনুষ্ঠান ছিল, তিনি হঠাৎ করে এসে সবটাই মানে যেটাকে বাংলায় বলে ঘেঁটে দেওয়া আমার, হ্যাঁ সেটা পুরো এ করে দিয়ে আমায় এসে বললেন না না শুনুন আপনি এটা করবেন, তারপরে ওটা করবেন, তারপরে ওটা করবেন। হ্যাঁ এইবার আমি ওখানে দাঁড়িয়ে মানে সারা স্টেজ জুড়ে যাদের আমি সারাক্ষণ টিভিতে দেখি এবং তারা বেশ হেভি ওয়েট মানুষজন, তারা ওখানে রয়েছে। তারপর আমি ভেবে এসেছি একটা কথা বলবো, সেটা আর বলতে পারছি না। এই সেখানে কিন্তু আমি যদি শুধুমাত্র ভাবি যে ও কোনো ব্যাপার না, সেখানে গিয়ে কিন্তু বোঝা যায় যে তোমরা বা আমরা কারা কাজ শিখে কাজ করতে আসছি আর কারা কাজ না শিখে শুধুমাত্র যে খুব নাম হয় লোকে চিনবে এইভাবে আসছি। এটার একটা কিন্তু বিরাট গুরুত্ব আছে। একটু নিজেকে তৈরি হতে হয়, তৈরি হওয়ার জন্য সময় দিতে হবে। একদমই তাই, কারণ সিচুয়েশন সবসময় এক থাকে না, হয়তো একটা ক্রাউড হয়ে গেল বা ঘটনা ঘটে গেল, তখন নিজেকেই তো ম্যানেজ করতে হবে। তখন স্ক্রিপ্ট, তখন সবকিছু স্ক্রিপ্টের বাইরে, তারপর পেকে যায়, এটা আমরা যারা কাজ করি ভালো বুঝতে পারি, তারাই বোঝে যে ব্যাপারটা কত কঠিন। এই জন্য অ্যাঙ্কারিং বা নোর এই জন্যই বলা হয়। একেবারে একেবারে সত্যি, অনেকে ও পাচ্ছে আমি পারবো না কেন, এটা আমি শুনে এসেছি বরাবর, ওটা কোনো ব্যাপার না, আমিও পারি, আমিও পারি এবং কোথায় কি বলতে হবে। সবচেয়ে বড় কথা, আমার যারা মানে আমি ইদানিং একটু খুব চাপে পড়ে দু একজনকে শেখাতে শুরু করেছে, মনে হচ্ছে না ঠিক আছে একটু শেখানো মানে একসঙ্গে চর্চা করা আর কি। তো ওদের আমি প্রথমে বলি যে দেখ, অ্যাঙ্কার হতে গেলে একটা না দুটো চোখের সঙ্গে আর একটা কপালে চোখ রাখবি। তখন বলে ওই চোখটা কি, আমি বলে ওইটা মানুষের ভালো জিনিস দেখার চোখ। তুমি একজন ভালো অ্যাঙ্কার হতে গেলে প্রথমেই তোমার সঙ্গে যিনি আছেন তার গুণগুলো প্রথমে দেখতে হবে। আমরা প্রথমে কি করি, লোকের দোষগুলো খুঁজে বার করি, তাহলে কিন্তু ভালো অ্যাঙ্কার হওয়া যায় না। কারণ প্রথমেই আমাদের ভালো, কার কি কি ভালো আছে সেটা যদি আমি দেখে ফেলতে পারি, তোমাকে আর আটকাতে পারবে না। ওরা বলে দিদি এইরকম, আমি বললাম এইরকম। এটাই হচ্ছে আমার মনে হয় এতদিনের, ধরো প্রায় 15-16 বছর ধরে তো কাজ করছে এবং কত হাজার মানে স্টেজ করেছি, কত গ্রাউন্ড চ্যানেলে কাজ করেছি। আমি যেহেতু নিজে একটা ভালো চাকরি করি, আমি তো মানে 24 আওয়ার্স কোনো চ্যানেলের সঙ্গে সংযুক্ত হতে পারিনি, এরকম বহু AIR এ কাজ করছি। সেখানে গিয়ে আমার একটা কথাই মনে হচ্ছে যে মানুষের ভালো জিনিসটা যেই আমি চোখে দেখতে পেলাম, তখনই হচ্ছে আমি মানে আমার পেশাতে আমি সফল। এটা একটা খুব জরুরি, খুব জরুরি। আরেকটা বিষয় আছে যে আমরা নারীরা এমনিতেই সাজগোজ করতে ভালোবাসি, আর অনেকেরই ধারণা আছে যে অ্যাঙ্কারিং বা নতুন নতুন জায়গায় যাবো খুব করে সাজবো, কিন্তু একটা মার্জিত বা কোথায় কি পরবো, কতটুকু সাজবো, এইটা একটু যদি গাইড করে দাও। ঠিক ঠিক, পল্লবী একদম ঠিক কথা। পল্লবীকে আসলে আমি প্রথমে তো সাংবাদিক হিসেবে দেখি, অনেক জায়গায় দেখা হয়েছে একটু অন্যভাবে, তখন বাইট নেওয়া হয়েছে, এরকম বসে আড্ডা হয়, তখন তো সাংবাদিক হিসেবে ছুটছে কাঁধে ইয়ে নিয়ে, বুমটুম নিয়ে আমাদের শুভায়ন ভাইও তাই, দুজনে ওই রকম দৌড়ে দৌড়ে। তো আজকে ওদের একদম ঘরোয়া আড্ডায়, অসাধারণ একটা আড্ডাতে যেটা বলছে, অবশ্যই অবশ্যই এটা তো ভীষণ জরুরি যে আমি কতটা সাজবো। একদম, আমি ধরুন কোনো একটা, এখন তো সবার ক্ষেত্রে সব রকম অনুষ্ঠানই হয়, কোনো একটা শ্রাদ্ধ বাসর, যেখানে এখন যেটা হয় যে তাদের স্মরণ করা, স্মরণ সভা, সেই স্মরণ সভাতে আমি যদি প্রচন্ড একটা দামি বেনারসি শাড়ি, চকচকে একটা শাড়ি, তার সঙ্গে প্রচুর ফুল টুল লাগে, লম্বা লম্বা হার, লম্বা লম্বা দুল টুল পরে চলে যাই, তাহলে সেটা যে ভয়ঙ্কর ধরনের, হ্যাঁ ঠিক তাই, এবং সেটা যে কি ভয়ঙ্কর ভাবে একটা কি বলবো বিভৎসতা সৃষ্টি করে। বিভৎস কথাটা এই জন্য বললাম, সেটা কিন্তু ভয়ঙ্কর। আমি দৃষ্টি দূষণ, শুধু দৃষ্টি দূষণ না, যে মানুষটির কাছে গেলেন, যিনি ওনাকে এনেছেন, তার কাছেও কিন্তু ব্যাপারটা ভয়ঙ্কর কষ্টদায়ক, যে বাবা উনি এরকম, এবং সকলেরই মনে হবে উনি এরকম। আবার ঠিক তার বিপরীতে যেগুলোকে আমরা বলি ওপেন এয়ার অনুষ্ঠান, ওপেন এয়ার অনুষ্ঠানে তুমি একটা পেল সেজে গেলে, তখনও কিন্তু তুমি তো অ্যাঙ্কার, তোমার দিকে তো তাদের
দৃষ্টিটা, সেখানেও কিন্তু সমস্যা। তাই অবশ্যই সাজগোজের ব্যাপারটা একটা বিরাট বিরাট ভূমিকা রাখে, এবং কি পোশাক পরবো, কখন কোন পোশাকটা আমি পরবো, সেটাও কিন্তু খুব মানে রাখে। এবার আমরা আস্তে আস্তে অন্তিম লগ্নে এসে গেছি। শেষে যেটা বলবো যে তুমি আগামী প্রজন্ম যারা এই কবিতা বা অভিনয়, নাট্যাভিনয়, মঞ্চ এসবে আসতে চাইছে, তাদের উদ্দেশ্যে তুমি কি অ্যাডভাইস দেবে? অ্যাডভাইস তো মানে আমি যেখানে অ্যাডভাইস দিয়ে পয়সা পাই আমার স্কুল, সেখানেও আমি অ্যাডভাইস দিই না। হ্যাঁ, আর আমি বলি যে আমার অনুভবের কথা বলতে পারো। এখন কিন্তু কাজের পরিমাণ অনেক বেড়েছে, বিশেষ করে আমি বলি, আমি যে ফিল্ডে আছি সেখানে কিন্তু প্রচুর প্রচুর কাজের সুযোগ, ভালো বিশেষ করে ভালো সঞ্চালক পাওয়া এখন ভীষণ ভীষণ কঠিন। আমি অনেক অনুষ্ঠানে যাই, অনুষ্ঠানে আমি দেখি, আমার সময় সুযোগ পেলে আমি দেখি কি বলছে, অনেক কিছু শেখার চেষ্টা করি। তো সেখানে আমি দেখি যে ভালো সঞ্চালকের ভীষণ অভাব। আমি আমার দিকটা বলছি, আবৃত্তিকারের কিন্তু অভাব নেই, তার সঙ্গে ভালো আবৃত্তিকারের একটু অভাব বটে। হ্যাঁ, কিন্তু সঞ্চালকেরও অভাব নেই, কিন্তু ভালো সঞ্চালকের অভাব একটু আছে। আজকে ঢুকতে ঢুকতেই আমাকে শুভায়ন বললো, দিদির তো প্রতিদিন অনুষ্ঠান। এই যে দিদির প্রতিদিন অনুষ্ঠান, এটার পেছনে কিন্তু একটাই কারণ, সেটা হচ্ছে নিজের কাজটা ভালো রাখা, ভালো করে গুছিয়ে। এখন এত কাজ হয়, যদি একটু আমরা চেষ্টা করি সকলেই কিন্তু কাজ পাবো। সকলেই কাজ পাবো, একটু চেষ্টা করতে হবে। আর যারা আসতে চায়, এগুলো তো ভীষণ আনসার্টেন, আমাদের মানে আজকে আছে কালকে নেই, পরশু আছে তারপরে নেই, এইরকম একটা। সেই জন্য মনটাকে কিন্তু সেভাবেই আনতে হবে যে ইস আমি পেলাম না, ইস আমার হলো না, তারপরে একটা কিছু সমস্যা তৈরি হলো, মেন্টাল হেলথ তোমাদের খারাপ হলো, সেইটা কখনো কিন্তু পরপ্রজন্ম করে, এটাকে একটা খেলাধুলার মতনই মনে করতে হবে। আজ জিতেছি, কাল নাও জিততে পারি, পরশু আমি হেরেও যেতে পারি, তারপরে আমাকে একদম লোকে নাও ডাকতে পারে। এই যে জায়গাটা, এটা যদি নিয়ে আসে খুব আনন্দে কাজ করতে পারবে যারা ভালোবাসে কাজটা। কিন্তু কারোর যদি মনে হয় যে না আমি ভীষণ সিকিউরিটি চাই, তাহলে বলবো এখানে আসা একটু চাপ, আমাদের মতন মানে আগে চাকরি বাকরি করো, তারপরে সাইডে হ্যাঁ এই কাজটা করো, তখন তাতে খুব আনন্দ। কিন্তু এটা প্রফেশন হিসেবে নিতে গেলে মনের জোর অসম্ভব রাখতে হবে। একদমই তাই, যে সময় হয়ে গিয়েছে তৃতীয় শেষ পরিবেশনার দিকে। আপনারা জানেন যে মঞ্জুরিতে আমরা যিনি শিল্পী থাকেন তার থেকে আমরা 3টে কবিতা শুনি, আড্ডা গল্পে তো একদম জমে উঠলো আজকে। শিল্পী ছিলেন মৌগুহ, উনি কিন্তু একজন শিক্ষিকা আগে, তারপর তো তার কবিতা পাঠ বা সঞ্চালনা, তার বাচিক শিল্প জগৎ রয়েছে। আর আমি ছিলাম আপনাদের সঙ্গে পল্লবী, আর ক্যামেরার ওপারে আমার সঙ্গে সহযোগিতায় ছিল শুভায়ন। নতুন বছর ভালো কাটুক সকলের। আর আমরা তৃতীয় পরিবেশনা ও শেষ পরিবেশনার দিকে এগিয়ে যাবো। দিদিকে অনেক অনেক ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য। আমার তো মানে ভালো লাগার পরিপূর্ণ একটা জায়গা, কেন এই যে দুজন রয়েছে, আরো দুজন, নুপুর এবং প্রীতম আমার খুব প্রিয় মানুষ। এই 4জনকে একসঙ্গে পেলে খুব ভালো হতো, কিন্তু আপাতত আমি দুজনকেই পেলাম। হ্যাঁ, আজকে দুজনকে পেলাম, ভীষণ ভালো লাগলো যে ওরা মানে ওদের সময়টাকে বার করে আমার সময়ের সঙ্গে জুড়েছে। কেননা শুভায়ন আমাকে 2-3বার বলেছে, আমি সেরকম ভাবে জায়গা করতে পারছিলাম না, আর কি একটু জড়িয়েছিলাম, কিন্তু ওরা ঠিক সেই জটটাকে কাটিয়ে, এটাই হচ্ছে ভালোবাসার লক্ষণ, ওরা সেই জটটাকে কাটিয়ে আমাকে মানে পুরো নট খুলে একেবারে সোজা যেমন স্ট্রিং ওরম এনে বললো, না দিদি তুমি আজই এসো। তো সুতরাং হয়ে গেল আমাদের একটা মস্ত আড্ডা। আমি ওই কয়েকটা লাইনই বলবো আবার, ও রবীন্দ্রনাথ ঠাকুর আমার কাছে বলতে পারো এগুলো না সব মন্ত্রের মতো, মানে যখনই ধাক্কা খাই জীবনে, তো ধাক্কা খেতেই হবে, ওটার নামই তো জীবন। হ্যাঁ, ওটার নামই জীবন, এবং ওই ধাক্কা খেয়ে জয়গান গেয়ে যেতে হবে। মনেরে আজ কহ যে ভালো মন্দ যাহাই আসুক, সত্যের লও সহজে। কেউ বা তোমায় ভালোবাসে, কেউ বা বাসতে পারে না যে, কেউ বিকিয়ে আছে, কেউ বা সিকি পয়সা ধারে না যে, কতকটা যে স্বভাব তাদের, কতকটা বা তোমারও ভাই, কতকটাই ভবের গতিক, সবার তরে নহে সবাই। তোমায় কতক ফাঁকি দেবে, তুমিও কতক দেবে ফাঁকি, তোমার ভোগে কতক পড়বে, পরের ভোগে থাকবে বাকি। মানধাতারি আমল থেকে চলে আসছে এমনি রকম, তোমারই কি এমন ভাগ্য, বাঁচিয়ে যাবে সকল যখন। মনেরে তাই কহ যে ভালো মন্দ যাহাই আসুক, সত্যের লও সহজে।
অনেক ঝঞ্ঝা কাটিয়ে বুঝি এলে সুখের বন্দরেতে। জলের তলে পাহাড় ছিল, থাকলো বুকের অন্দরেতে। মুহূর্তে কি পাঁজরগুলো উঠল কেঁপে আর্তরবে? তাই নিয়ে কি সবার সঙ্গে ঝগড়া করে মরতে হবে? ভেসে থাকতে পারো যদি, সেইটে সবার চেয়ে শ্রেয়। না পারো তো বিনা বাক্যে চুপ করিয়া ডুবে যেও। এটা কিছু অপূর্ব নয়, ঘটনা সামান্য খুবই। শঙ্কা যে ঠায় করে না কেউ, সেইখানে হয় জাহাজ ডুবে। মনেরে তাই কহ যে, ভালো মন্দ যাহাই আসুক, সত্যের লও সহজে। তোমার মাপে হয়নি সবাই, তুমিও হওনি সবার মাপে। তুমি মরো কারো ঠেলায়, কেউ বা মরে তোমার চাপে। তবু ভেবে দেখতে গেলে এমনি কিসের টানাটানি? তেমন করে হাত বাড়ালে সুখ পাওয়া যায় অনেকখানি। আকাশ তবু সুনীল থাকে, মধুর ঠেকে ভোরের আলো। মরণ এলে হঠাৎ দেখি মরার চেয়ে বাঁচাই ভালো। যাহার লাগে চক্ষু বুজে বহিয়ে দিলাম অশ্রু সাগর, তাহারে বাদ দিয়েও দেখি বিশ্বভুবন মস্ত ডাগর। মনেরে তাই কহ যে, ভালো মন্দ যাহাই আসুক, সত্যের লও সহজে।